হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে পড়বো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে মূলদ এবং অমূলদ সংখ্যার পার্থক্যটা কি আসলে। মূলদ সংখ্যা হচ্ছে আমাদের এমন কিছু সংখ্যা যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, ঠিক আছে। আর যে সংখ্যাগুলো আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবো না, সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা হিসেবে পরিচিত। তো এখন আসো আমরা দেখি যে বর্গ ও বর্গমূল কাকে বলে। বর্গ হচ্ছে, মনে করো এই যে তোমরা একটি 3D মডেল দেখতে পাচ্ছ, এটি একটি বর্গ, ঠিক আছে। এই বর্গ আসলে আয়তক্ষেত্র, কিন্তু তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একই হবে, ঠিক আছে। আয়তক্ষেত্রে যেমন দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা হয়, বর্গের ক্ষেত্রে এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সেম। তো এখানে মনে করো এই বর্গের বাহুর দৈর্ঘ্য ক, একটি বাহুর দৈর্ঘ্য ক, মানে মনে করো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ক। সেক্ষেত্রে এই বর্গের ক্ষেত্রফল হবে ক গুণ ক, অর্থাৎ ক এর বর্গ বা ক স্কয়ার, ঠিক আছে। বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ হলে এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? এই ক স্কয়ারের বর্গমূল, অর্থাৎ ক। তো আশা করি এই বর্গ ও বর্গমূল সম্পর্কে তোমরা ধারণা পেলে। এখন আসো আমরা দেখব যে এই একটি ছবি, ঠিক আছে। এখানে মনে করো আমাদের কতগুলো মার্বেল রয়েছে। তো এখন একটি জিনিস দেখো যে এখানে যে 9টি মার্বেল রয়েছে, ঠিক আছে, এই মার্বেলগুলো কিন্তু বর্গাকারে সাজানো রয়েছে। এখানে দেখো সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি করে 3টি সারিতে মার্বেল সাজানো আছে, এবং এখানে আমাদের মোট মার্বেলের সংখ্যা কত হচ্ছে? 3 গুণ 3, অর্থাৎ 9টি। তাহলে দেখো প্রত্যেক সারিতে মার্বেল সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে। সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারি বলতো? 3 এর বর্গ হচ্ছে 9 এবং এই 9 এর বর্গমূল হচ্ছে আবার 3। এখন আসো আমরা দেখব আরেকটি উদাহরণ, সেটা হচ্ছে 4 এর বর্গমূল কত। 4 এর বর্গমূল হচ্ছে 2। দেখো 2 গুণ 2 করলে আমরা পাই 4, আবার 4 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পাই? তাহলে আমরা পাই 2। সুতরাং আমরা কি বলতে পারি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। এখন আসো আমরা পূর্ণবর্গ সংখ্যা কি সেটি সম্পর্কে জানবো। মনে করো একটি বাহুর দৈর্ঘ্য 1, এর যদি আমরা ক্ষেত্রফল চিন্তা করি সেটা হবে 1 স্কয়ার, অর্থাৎ 1। আবার মনে করো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 2, এর যদি আমরা ক্ষেত্রফল চিন্তা করি তাহলে 2 গুণ 2, অর্থাৎ 4। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে এর ক্ষেত্রফল 3 গুণ 3, অর্থাৎ 9। তো এভাবে মনে করো আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি 1, 4, 9 এই সংখ্যাগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। এই 1, 4, 9, 25, 49 এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। মনে করো এই 21, ঠিক আছে, 21 এর বর্গ হচ্ছে 441, যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং 441 এর বর্গমূল হচ্ছে 21, একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যে কোনো সংখ্যাকে বর্গ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আসো আমরা দেখি বর্গ সংখ্যার ধর্ম। বর্গ সংখ্যার ধর্ম যদি তুমি বুঝতে যাও তাহলে প্রথমে তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা আছে এবং এর পরের সারিতে এই সংখ্যাগুলোর বর্গ সংখ্যা আছে। যেমন 1 এর বর্গ সংখ্যা 1 গুণ 1, 2 এর বর্গ সংখ্যা 2 গুণ 2 4, 3 এর বর্গ সংখ্যা 3 গুণ 3 9। তো এভাবে তোমরা এই খালি অংশগুলো পূরণ করবে। 4 এর বর্গ সংখ্যা কত হবে বলতো? 4 গুণ 4 16। এই খালি ঘরে দেখো 7 এর বর্গ সংখ্যা 7 গুণ 7, অর্থাৎ 49 হবে। তো এভাবে তোমরা এই খালি ঘরগুলো পূর্ণ করবে। খালি ঘরগুলো পূর্ণ করার পরে তোমরা একটু যদি পর্যবেক্ষণ করো তাহলে দেখবে একক স্থানীয় যে অঙ্কগুলো, ঠিক আছে, সেগুলো সব 0, 1, 4, 5, 6 অথবা 9 এই সংখ্যাগুলো হচ্ছে। সুতরাং কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7, 8 এই অঙ্কগুলো নেই, ঠিক আছে। প্রত্যেকটি বর্গ সংখ্যা তুমি এখানে লক্ষ্য করো, কোনোটির একক স্থানেই কিন্তু তুমি এই 2, 3, 7 বা 8 পাবে না। তো এখান থেকে আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলো হলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? আবার দেখো এখানে আরেকটি প্রশ্ন আছে যে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা সেটা নির্ণয় করো। এটি তোমরা চেষ্টা করবে। 3 নম্বরে দেখো এই যে বর্গ সংখ্যাগুলো প্রত্যেকটির একক স্থানীয় অঙ্ক
1, তাই না? যে সংখ্যাগুলোর বর্গ সংখ্যা এগুলো, সেগুলোর প্রত্যেকটির একক স্থানেই 1 অথবা 9 আছে। এ থেকে আমরা বলতে পারি যে একক স্থানে যদি 1 অথবা 9 থাকে তাহলে বর্গ সংখ্যার ক্ষেত্রে একক স্থানে শুধু কি হবে বলতো? 1। এরপরে দেখো আমরা আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করি, সেটা দেখো এই যে সংখ্যাগুলো এগুলোর একক স্থানে 3 বা 7 আছে। সেই ক্ষেত্রে বর্গ সংখ্যাগুলোর বিশেষ বৈশিষ্ট্য দেখো প্রত্যেকটির একক স্থানে 9 আছে। এখানে দেখো সংখ্যাগুলোর একক স্থানে আছে 4 অথবা 6 এবং বর্গ সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটির একক স্থানে আছে 6। এখন আসো আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে সংখ্যার সর্বডানের অঙ্ক একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 সেটা পূর্ণবর্গ নয়। আরেকটি জিনিস যেটা আমরা লক্ষ্য করলাম যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ হয়। আবার একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। ঠিক আছে, যেমন মনে করো 81, 64, 25, 36, 89 এগুলো। আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যা শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন মনে করো 100, ঠিক আছে, জোড় সংখ্যক শূন্য আছে। তারপর 4900, এখানেও দেখো দুটি শূন্য আছে। এখন তোমাদের কিছু কাজ থাকবে, এই কাজগুলো তোমরা একটু নিজেরা করবে। এরপরে আসো আমরা দেখব বর্গমূলের চিহ্ন কেমন হয়। বর্গমূল সাধারণত এমন একটি টিক চিহ্নের মতো সাইনের সাহায্যে বোঝানো হয়। শুধু টিক চিহ্ন আমাদের এটুক হচ্ছে, আর বর্গমূলের ক্ষেত্রে এই টিক চিহ্নের যে মাথাটা এটি বড় করে দেওয়া হয়। ঠিক আছে, এবং এই ঘরের ভেতরে আমরা সংখ্যা লিখে থাকি। তো এখানে দেখো 25-এর বর্গমূল হচ্ছে আমাদের 5 গুণ 5 25 অর্থাৎ 5 হবে। এরপরে তোমাদের কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা বের করা। এরপরে আমরা দেখব মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করতে পারি। মনে করো 16কে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। এখানে 16-র মৌলিক গুণনীয়কগুলো কি কি? তো এটা বের করার একটা উপায় হচ্ছে প্রথমে এভাবে তুমি 16কে 2 দিয়ে ভাগ করা শুরু করবে। যেহেতু 16 একটি জোড় সংখ্যা, প্রথমে পেলে 8, তারপর দেখো এই 8কে যদি আবার 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে 4, আবার 4কে 2 দিয়ে ভাগ করে তুমি পাচ্ছ 2, তারপর 2কে ভাগ করে পাচ্ছ 2 গুণ 1। তাহলে দেখো এই যে 4টা 2 এরা কিন্তু আমাদের 16-র মৌলিক গুণনীয়ক। এখন মৌলিক গুণনীয়কগুলো আমরা পেলাম, এর সাহায্যে আমরা বর্গমূল কিভাবে বের করব। এই যে একই রকম এক জোড়া মৌলিক গুণনীয়ক, এই যে একই রকম আরেক জোড়া মৌলিক গুণনীয়ক, এখান থেকে একটি করে সংখ্যা তুমি নিবে। ঠিক আছে, এখান থেকে একটি 2, এখান থেকে একটি 2, তাহলে আমাদের এখানে আমরা যদি এই দুটি 2 নেই তাহলে 2 গুণ 2 4 হবে 16 বর্গমূল। ঠিক আছে, এভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। এরপরে আসো আমরা দেখি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার নিয়ম কি কি। প্রথমে আমরা প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব, যেটা আমরা একটু আগের অঙ্কে দেখলাম। তারপর প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখব এবং এই প্রতি জোড়া একজাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখব এবং ওই গুণনীয়কগুলো ধারাবাহিকভাবে গুণ করলে আমরা বর্গমূল পেয়ে যাব। তো আশা করি তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারলে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটি উদাহরণ। মনে করো এই 3136 এই সংখ্যাটির বর্গমূল আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? একটু আগে আমরা যে উপায়টা শিখলাম সেটা। তো সেটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এর এই মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে বের করে নিলাম। এখানে দেখো আমাদের মৌলিক গুণনীয়কগুলো মধ্যে কয় জোড়া 2 আছে বলতো? এই যে একটি, দুইটি, তিনটি, 3 জোড়া 2 আছে, 1 জোড়া 7 আছে। ঠিক আছে, 3 জোড়া 2 থেকে আমরা একটি করে 2 নিব, তাহলে 3টা 2 এবং এই 1 জোড়া 7 থেকে একটি 7 আসবে। সুতরাং আমাদের বর্গমূল হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 7। ঠিক আছে, অর্থাৎ আমাদের বর্গমূল কি দাঁড়াচ্ছে বলতো? বর্গমূল দাঁড়াচ্ছে 56। তো আশা করি তোমরা এই পদ্ধতিতে এখন বর্গমূল নির্ণয় করতে পারবে। এরপরে আমরা দেখব যে ভাগের সাহায্যে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করে থাকি। প্রথমে যেটা আমাদের উদাহরণের অঙ্কটি সেটা হচ্ছে 2304। তো প্রথমে আমরা এই সংখ্যাটি লিখব। সংখ্যাটি লেখার পরে আমাদের যেটা করতে হবে, ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করতে হবে। ঠিক আছে, এই 23 এবং 04কে আমি জোড়া করলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়
তেমন এই ডান পাশে একটি দাগ দিতে হবে। এরপরে আমাদের প্রথম জোড়া কি বলতো? প্রথম জোড়া হচ্ছে 23, ঠিক আছে। এখন এই 23-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কি বলতো? 23-এর পরবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 25 এবং পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 16। এখন এই 16-এর বর্গমূল কত? 16-র বর্গমূল 4, তাই না? 4 সংখ্যাটি আমরা এখানে লিখব, ঠিক আছে। আচ্ছা, লিখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই 16 23-এর একদম নিচে লিখতে হবে। লিখে এই 23 এবং 16 বিয়োগ করতে হবে। তো 23 এবং 16 বিয়োগ করে আমরা সেখানে কত পাই বলতো? সেখানে আমরা পেয়েছি 7। এরপর এই 7-এর পাশে আমরা পরের জোড়া সংখ্যাটি নিয়ে আসবো, 04। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভাগফলের ঘরের সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা এই 4-এর দ্বিগুণ সংখ্যা লিখবো, অর্থাৎ 4 গুণ 2 8 লিখবো। লিখলাম এবং এই 8-এর পাশে আরেকটি সংখ্যা লেখার মতো জায়গা রাখবো। এখন আমাদের যেটা করতে হবে, এমন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করতে হবে যাকে 8-এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারাই যদি গুণ করি তাহলে আমাদের 704-এর সমান অথবা 704-এর কম হবে, ঠিক আছে। তাহলে এমন একটি সংখ্যা মনে করো আমরা পেলাম 8, ঠিক আছে। তাহলে এখানে আমার সংখ্যাটি দাঁড়াবে হচ্ছে 88। এখন দেখো এই 88-কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাই না, তাহলে আমরা পাই হচ্ছে 704। এই 704 আমরা এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের ভাগশেষ থাকছে 0, অর্থাৎ এই 48, ঠিক আছে। 48 হবে হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। এখানে আমরা যে সংখ্যাটি আনছি সেটা কিন্তু আমরা 4-এর পাশেও আনবো। তাহলে আমরা এভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। এরপরে আমরা দেখব বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে কিছু উল্লেখ্য বিষয়। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর পর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। মনে করো এই যে 81-এর বর্গমূল কি 9, তাই না। তো যেহেতু এটি এক অঙ্ক বিশিষ্ট সুতরাং একটি ফোঁটা। আবার 100-র বর্গমূল কি 10, ঠিক আছে। এখানে 2 অঙ্ক বিশিষ্ট, তাই 2টি ফোঁটা, ঠিক আছে। এরপরে তোমাদের কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট সেটা নির্ণয় করো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনুশীলনের কিছু অঙ্ক। 1 নম্বর প্রশ্নের সমস্যাটি দেখো, এটি আমরা উদাহরণেও দেখেছি, সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। প্রথমে আমরা এই 1521-এর গুণনীয়কগুলো বের করব। পেলাম হচ্ছে 2টা 3 এবং 2টা 13, তাই না। 1 জোড়া 3 1 জোড়া 13। তাহলে 1 জোড়া 3 থেকে আমি একটি 3 নিব এবং 1 জোড়া 13 থেকে একটি 13 নিব, ঠিক আছে। তাহলে আমাদের বর্গমূল কি হবে বলতো? 3 গুণ 13 অর্থাৎ 39। এভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখানে আমি একটি অঙ্ক দেখিয়েছি, সেটা হচ্ছে 225। তো এখানে দেখো আমরা জোড়া করে দিব ডান দিক থেকে। তাহলে প্রথমে 25-এর উপরে আমরা দাগটা দিলাম, তারপরে থাকবে কি আমাদের 2, তাই না। 2-এর আমরা জোড়া করতে পারছি না কারণ 2-এর সাথে আর কোনো সংখ্যা নেই। এখন প্রথমে এই 2-এর জন্য আমরা আনলাম 1, ঠিক আছে, কারণ 1-এর বর্গ কি? 1-এর বর্গ 1, ঠিক আছে। এখানে যদি আমি 1 বাদে 2 আনতাম তাহলে 2-এর বর্গ এখানে আমার 4 লেখা লাগতো, কিন্তু এখানে আছে আমার 2, সুতরাং 2-এর থেকে ছোট হতে হবে, সেজন্য আমরা 1 আনলাম। এখন দেখো 2 থেকে 1 বিয়োগ করলে আমরা এখানে 1 পাই এবং এই জোড়াটি আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। 25 নিয়ে আসলাম, তাহলে আমরা এখানে পেলাম 125। এখন দেখো এই 1-এর দ্বিগুণ আমার এখানে আসবে 2। এখন 2-এর পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে আমাদের এই 125-এর সমান বা 125-এর থেকে ছোট হবে। এখন দেখো আমরা যদি এখানে 5 আনি, ঠিক আছে, তাহলে 25-কে 5 দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে 125, যেখানে ভাগশেষ হয় হচ্ছে 0। সুতরাং আমাদের বর্গমূল হবে 15, ঠিক আছে। তো আশা করি তোমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় বুঝতে পারলে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3 নম্বর। এখানে আমাদের বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে আমরা যেটা করব, এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। এখানে দেখো এই যে আমাদের মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে 2 আর 3-এর কোনো জোড়া নাই, তাই না। তো এই 2 আর 3-এর যদি আমরা জোড়া নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং এই সংখ্যাটিকে আমরা 2 গুণ 3 অর্থাৎ 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এরপরে আমরা দেখব আমাদের 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তোমার নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্ষেত্রে আমরা প্রথমে একই কাজ করব, এই গুণনীয়কগুলো বের করব। সেখানে দেখো আমাদের এই যে 3, ঠিক আছে, এই 3-এর কোনো জোড়া নাই। এখন এই 3-এর কোনো জোড়া নাই, তো আমরা আরেকটি 3 দিয়ে গুণ করতাম যদি আমাকে বলতো যে
কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু আমাকে ভাগের কথা বলছে, সুতরাং দেখো আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলেও কিন্তু এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই 3টা চলে যাবে। সুতরাং 3 দ্বারা যদি আমরা সংখ্যাটিকে ভাগ করি তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এখানে আমাদের বলছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমরা যেটা করব, প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় দেখো আমার এই ভাগশেষ থাকে 15। সুতরাং আমরা কি বলতে পারি যে এই 4639 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে 15 ভাগশেষ থাকছে। এই 15 যদি আমরা এই সংখ্যাটি থেকে বিয়োগ করি তাহলে আমাদের এই নির্ণয় সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে 15। এরপরে দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কিন্তু আমাদের যোগের কথা বলেছে, তো আগের মতোই এখানে প্রথমে আমরা যেটা করব, বর্গমূল বের করব। বর্গমূল বের করার পরে একটি জিনিস লক্ষ্য করো যে এই 5605 পূর্ণবর্গ নয়, যেহেতু আমাদের ভাগশেষ পাচ্ছি আমরা। এখন দেখো এই 5605 এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, যেহেতু আমাদেরকে যোগের কথা বলছে, যদি বিয়োগের কথা বলতো তাহলে আমরা এই ডিরেক্টলি যেটা ভাগশেষ আসছে সেটা বিয়োগ করে দিলেই হয়ে যেত। যোগের ক্ষেত্রে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে, দেখো বর্গমূল যদি 74 না হয়ে 75 হতো, ঠিক আছে, অর্থাৎ 1 বেশি হতো, তাহলেই কিন্তু আমাদের এই সংখ্যাটি পূর্ণবর্গ হতো, তাই না? এখন দেখো এই 75 গুণ 75 আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাই। এটি থেকে যদি আমাদের প্রদত্ত সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 20। ঠিক আছে, এই 20ই যদি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করা হয় তাহলে কিন্তু আমরা বর্গমূল কি পাবো বলতো, 75, অর্থাৎ আমাদের সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং এখানে আমাদের উত্তর হবে 20। তো আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। এখানে আরো কিছু অঙ্ক আছে, তোমরা নিজেরা একটু দেখবে। এরপরের দিন আমরা অনুশীলনী 1.2 শুরু করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।